রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া করলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকার তাগিদ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্মিত পররাষ্ট্র উপদেষ্টা, যুদ্ধ বিগ্রহের আশঙ্কা নাকচ। নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য করার কাজ চলছে, বললেন এলজিআরডি উপদেষ্টা। জনগণের সরকার প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস তারেকের। এবং দুর্বৃত্তের তাণ্ডব থেকে রেহাই পায়নি ধামরাই এসএ এগ্রোর মসজিদ মাদ্রাসা এতিমখানা, ধর্মীয় স্থাপনায় হামলায় স্থানীয়দের ক্ষোভ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না মন্তব্য করে রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে কাজ শুরু হয়েছে তা শেষ না করে সেখান থেকে বের হওয়া যাবে না। এই সুযোগ হাতছাড়া করলে সর্বনাশ হবে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশকে সম্মানিত রাষ্ট্রে পরিণত করতে হবে। নাসির উদ্দিনের রিপোর্ট। শিক্ষার্থী আন্দোলনের মুখে গেল ৫ আগস্ট আওয়ামী লীগের টানা ১৬ বছরের শাসন আমলের পতন হয়। এর ৩ দিন পর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দল আর সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এবার শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন সেই সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মেধার মূল্যায়ন এবং আইনি কাঠামো সংস্কার সহ বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন শিক্ষার্থীরা। প্রতি বছর ভার্সিটি থেকে মেধাবীরা দেশ থেকে ছেড়ে বিদেশে পাড়ি জমাচ্ছে, বিদেশে ওদের লাইফস্টাইলটা ক্রিয়েট করতেছে। আমার কাছে মনে হয় হাজার হাজার কোটি টাকা পাচার থেকে মেধা পাচার আরো বেশি ভয়ঙ্কর। যখন একটা ছাত্র একজন শিক্ষক ক্লাসে পাঠদান দিতে আসবে, সে শুধুই থাকবে শিক্ষক, সে শুধুই ছাত্র। কোনো ট্যাগধারী ছাত্র এবং শিক্ষককে আমরা ক্যাম্পাসে দেখতে চাই না। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার, সেটাকে বন্ধ করতে হবে। ডক্টর ইউনূস বলেন, হাসপাতালগুলোতে আহতদের দেখলে কষ্ট হয়। শিক্ষার্থী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্বপ্ন বৃথা যাবে না, এটাই প্রতিজ্ঞা। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল, আমরা এটা করব। বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি উল্লেখ করে তিনি বলেন, সুযোগ হাতছাড়া হলে দেশের আর ভবিষ্যৎ থাকবে না। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়। কাজে যে কাজ শুরু করেছো, এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই। যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দেবে, এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। শিক্ষার্থীদের চিন্তা সঠিক ও স্বচ্ছ। এই চিন্তা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ। তবে ভুল করেও কোথাও সীমা অতিক্রম করলে সঙ্গে সঙ্গে জানানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা ইতিহাস। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাম্প্রতিক বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বিগ্রহের কোনো আশঙ্কা নেই। নতুন করে রোহিঙ্গাদের আর আশ্রয় দেওয়া সম্ভব নয় বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয়ের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে। এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয়, এটাও আমার বোধগম্যতার বাইরে। আমি কোনো নিজার্ক রিয়াকশন দেখাতে চাই না। আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন। স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখব। আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে, এটা আমরা জানি। সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি। বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে।
নির্বাচনী ব্যবস্থাকে গ্রহণযোগ্য করতে কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এএফ হাসান আরিফ। বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে কিনা বা আগামী জাতীয় নির্বাচন কবে হবে এটি ছাত্র জনতা ঠিক করবে। সচিবালয়ে ডেঙ্গু নিয়ে বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন। হাসান আরিফ বলেন, সংবিধানের মধ্যে থেকে জিম্মি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার মানুষকে দমন করেছে। সংবিধান নতুন করে লেখা হবে, বাতিল করা হবে নাকি সংশোধন করা হবে তাও ছাত্র জনতার মতামতের উপর নির্ভর করবে। ছাত্র জনতা, শ্রমিক, তাদের যে গণ অভ্যুত্থান, ওরাই হচ্ছে মূল মালিক আজকে দেশে। তাদের দাবি হচ্ছে সংস্কার, এবং তারা যেসব জায়গায় দাবি করছে সেই সব জায়গাতেই, সেই সব ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে সর্বক্ষেত্রেই এই সংস্কারের প্রয়োজন। সংস্কার এটি চলমান প্রক্রিয়া। 15-16 বছর হয়তো এটা স্তব্ধ হয়েছিল। সুতরাং আজকে 15 দিনে বা 15 ঘন্টায়, 15 দিনে, 15 সপ্তাহে যেটা অর্জিত হয়ে যাবে 15 বছরের জঞ্জাল, সেটা স্বাভাবিক নয়। জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির লাখ লাখ নেতাকর্মী গুম, খুন ও হামলা মামলার শিকার হয়েছেন উল্লেখ করে তা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলে জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বিকেলে সাতক্ষীরার কলারোয়া ফুটবল মাঠে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় তারেক রহমান সাতক্ষীরার আম, চিংড়ি ও সুন্দরবনের কথা উল্লেখ করে এসব পণ্যে উৎপাদন ও সংরক্ষণের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থান গড়ে তোলার উদ্যোগ গ্রহণের কথাও জানান। বিরোধী দল তাদের নেতা কর্মীদেরকে তারা কিভাবে অত্যাচার নির্যাতিত করেছিল, যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখন অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায়। প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে কাজে লাগিয়ে দেশের মানুষের জীবন জীবিকার উন্নয়ন করা, সেই সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। দেশকে এগিয়ে নিতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্র সংস্কারে ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা জরুরি বলেও জানান তিনি। আর সরকারকে কোটা আন্দোলনে হতাহতদের দায়িত্ব নেয়ার তাগিদ দিলেন বিভিন্ন দলের নেতারা। সুরাইয়া মুনির রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। এতে যোগ দেন গণফোরাম, ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি দলের নেতারা। এতে সরকারকে আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের দায়িত্ব নেওয়ার তাগিদ দেন বক্তারা। সরকারের সমস্ত শক্তি দিয়ে এই আহত লড়াকু যোদ্ধাদের পাশে দাঁড়ানো, তাদের চিকিৎসার সমস্ত দায়িত্ব গ্রহণ করা। ন্যায় বিচারের স্বার্থে গুম, খুন সহ সব অপরাধের বিচারের দাবিও জানান তারা। 30 দিনে আপনারা কি কি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন, কি কি সংস্কারগুলো করবেন, আপনাদের টেনিয়রে পরিষ্কার করে কথাগুলো বলা দরকার। এই পুলিশ দিয়ে তো ভোট করা যাবে না। কেবলমাত্র আইজির জায়গায় একটা আইজি বসলো, কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার জায়গায় আপনি বদলি করে একটা দুটো ভালো লোকও দিলেন, সেটা কিন্তু জনবান্ধব কোনো পুলিশ প্রশাসন তৈরি করবে না। সভায় দেশ সংস্কারের অন্তর্বর্তী সরকারকে জাতীয় ঐক্যের মাধ্যমে সহায়তা করা প্রয়োজন বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় ঐক্যের মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সেই শক্তিকে যদি পরাহত করতে হয়, যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে। বর্তমান ইন্টেরিয়ম সরকারকে সমর্থন করতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যের কোনো বিকল্প নেই বলেও জানান বিএনপির এই নেতা। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দেশে কমপক্ষে 10টি ব্যাংক দেউলিয়া হওয়ার মতো খারাপ অবস্থায় চলে গেছে। সরকার তাদের বাঁচানোর চেষ্টা করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংকে এক সংবাদ সম্মেলনে গভর্নর একথা বলেন। তবে তিনি ব্যাংকগুলোর নাম বলেননি।
তিনি জানান, আমানত বীমার পরিমাণ 1 লাখ থেকে 2 লাখ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় 95% আমানতকারীর আমানত সম্পূর্ণরূপে নিরাপদ করা হয়েছে। যারই মালিকানায় হোক না কেন, সেটা রেক্সিমকোর হোক, সেটা সালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে, কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব এবং ইনশাল্লাহ ওগুলো ঘুরে দাঁড়াবে। শিগগিরই ঘোষণা হবে হজ প্যাকেজ। আগের তুলনায় কমবে খরচও। এবার বাংলাদেশ থেকে প্রায় 1.25 লাখ মানুষ হজ করতে সৌদি আরবে যেতে পারবেন বলে জানিয়ে হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, হজ যাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হবে। রেজা খানের রিপোর্ট। 2025 সালে বাংলাদেশ থেকে 1,27,194 জন মুসল্লি হজে যেতে পারবেন। এজন্য অনলাইনে 30,000 টাকায় প্রাক এবং 3 লাখে প্রাথমিক নিবন্ধন চলছে। গত 12 আগস্ট থেকে শুরু হওয়া কার্যক্রমে সরকারিভাবে নিবন্ধন করেছেন 1,865 জন। বেসরকারি ব্যবস্থাপনায় এ সংখ্যা 29,655। সব মিলিয়ে মোট নিবন্ধন করেছেন 31,520 জন। আমরা চেষ্টা করছি যে খুব দ্রুত এটা মন্ত্রণালয় থেকে সৌদি আরবের সাথে, বিশেষ করে আমাদের কাউন্সিল অফ হজ মহোদয় মক্কাতে আছেন, তারা এটা আলোচনা করে যত দ্রুত সম্ভব আমাদের উপদেষ্টা মহোদয় তারা এই নিবন্ধনের বা প্রাক নিবন্ধনের সাথে সাথে প্যাকেজের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে যত দ্রুত তার সাথে ঘোষণা করার জন্য চেষ্টা করছে। রবিবার সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত সরকারিভাবে হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন 7 জন। একই সময়ে বেসরকারি নিবন্ধনের জন্য আবেদন করেননি কেউ। হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামারুজ্জামান জানান, চলতি মাসের প্রথম 7 দিনে প্রাথমিক নিবন্ধন করেছেন 135 জন। এর মধ্যে সরকারি মাধ্যমে 128, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায়। সর্বোচ্চ খরচ যেভাবে কমানো সম্ভব সেটা আমরা চেষ্টা করছি। আমরা আশা করছি যে খরচ ইনশাল্লাহ কমে আসবে। প্রাক নিবন্ধন কম হলেও আগামী বছর বাংলাদেশ থেকে হজ কোটা 100% পূরণ হবে বলে মনে করছেন তিনি। যদি আল্লাহ তৌফিক দেন, আমাদের হজ যাত্রীদের বাংলাদেশে যে কোটাটি এটা ইনশাল্লাহ পূরণ হবে। রেজা খান, মোহনা সংবাদ। সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়সসীমা 35 বছর করার দাবিতে শাহবাগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি প্রত্যাশীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ ছেড়ে যাবেন না বলেও হুঁশিয়ারি দেন তারা। রোববার দুপুরে ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে বেলা 11:30 থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনের ফুটপাতে অবস্থান নেন তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গেও তাদের সম্পৃক্ততা ছিল বলেও এই সময় দাবি করেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমরা সাধারণ চাকরি প্রত্যাশীদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাইতে চাই, আপনি সবার আগে এই চাকরি প্রত্যাশীদের সামনে থেকে 30 নামক বেরিয়ে চলে দেন। এই দাবি আমরা আদায় না করে, বিজয় অর্জন না করে আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। আবারও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে অন্তত 500 রোহিঙ্গা। নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে শনিবার তারা বাংলাদেশে আসে। আগের দিনও কক্সবাজার সীমান্ত দিয়ে আসে 2 শতাধিক রোহিঙ্গা। এ নিয়ে গত 2 সপ্তাহে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে প্রায় 8,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করল। এছাড়া মিয়ানমারের মংডুর, মণিপাড়া, শিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় অন্তত 40,000 রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায় বলে জানা গেছে। রাখাইন রাজ্যে সংঘাতের কারণে প্রাণ বাঁচাতে সীমান্ত প্রহরীদের ফাঁকি দিয়ে উখিয়া ও টেকনাফের ক্যাম্পে আশ্রয় নিচ্ছেন বলে জানান তারা। চলতি মাস থেকে সপ্তাহে 7 দিনই চলবে মেট্রো রেল। এরই মধ্যে শেষ হয়েছে কর্মকর্তা কর্মচারীদের রোটা সহ যাবতীয় প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আগামী 20 সেপ্টেম্বরের মধ্যেই নতুন সিদ্ধান্ত কার্যকর করবে ডিএমটিসিএল। কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে উচ্ছ্বসিত নগরবাসী। নাসিমুল বাড়ি সৌরভের প্রতিবেদন। ডিএমটিসিএল এর হিসেবে প্রতিদিন প্রায় 3.25 লাখ যাত্রী মেট্রো রেলে যাতায়াত করে থাকেন। সড়ক পথে উত্তরা মতিঝিল যাতায়াতে যেখানে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা, সেখানে মেট্রোতে লাগে মাত্র 30 মিনিট।
তাই খরচ বেশি হলেও স্বস্তির যাত্রায় মেট্রোকেই যাতায়াতের ক্যালেন্ডারে অগ্রাধিকার দিয়েছেন যাত্রীরা। গাদাগাদি ভিড় হলেও শীতল পরিবেশে ফুরফুরে মেজাজে ভ্রমণ ভুলিয়ে দেয় সব অনুযোগ। জনবল সংকট সহ নানা কারণে এতদিন মেট্রো রেলে সাপ্তাহিক ছুটি রাখা হয় শুক্রবার। তবে সম্প্রতি ঘোষণা আসে সপ্তাহের 7 দিনই চলবে মেট্রো রেল। এতে যাত্রীরাও বেশ খুশি। শুক্রবার আপনার অনেকের উইকেন্ডস থাকে, তো সেই ক্ষেত্রে আপনার ঢাকা শহর অনেক যানজট থাকে, কিন্তু মিরপুর থেকে আপনার সচিবালয় যাবে, কেউ মিরপুর থেকে রমনায় যাবে, তো সেক্ষেত্রে মেট্রো রেল যদি চলে অলওয়েজ ওভারঅল মানে ভালো। বাসে অনেক কষ্ট করে যেতে হয়, এখন শুক্রবারে যখন আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা যখন এই উদ্যোগটা নিছে অনেক ধন্যবাদ থাকে। মেট্রো রেল চললে অবশ্যই আমরা সঠিক টাইমে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাবো বলে মনে করি। কর্তৃপক্ষ বলছে যেটুকু জটিলতা আছে তা কাটিয়ে শুক্রবারও মেট্রো রেল চালানো সম্ভব হবে আগামী 20 সেপ্টেম্বরের মধ্যে। কেননা চলাচল শুরুর পর হুট করে বন্ধ করে দিলে যাত্রীরা বিপাকে পড়বেন। 20 সেপ্টেম্বরের আগেই কর্মকর্তা কর্মচারীদের ডিউটি রোটা ঠিক করা হবে বলেও মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। দীর্ঘ আন্দোলনের সময় যখন মেট্রো রেল বন্ধ ছিল তখন জনদুর্ভোগের মাত্রা বাড়ছিল। তবে 38 দিন পর যখন মেট্রো স্টেশন বা মেট্রো রেল খোলা হলো তখন জনদুর্ভোগের মাত্রা কমতে শুরু করে। আর এখন আরও স্বস্তির বিষয় এই যে শুক্রবারেও চলবে মেট্রো রেল, যা জনমনে বা জনসাধারণে বাড়তি সুবিধা বয়ে আনবে। নাসিমুল বারী সৌরভ, মোহনা টেলিভিশন, ঢাকা। সাম্প্রতিক বন্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার কৃষি, মৎস্য খাত ও অবকাঠামোয় ব্যাপক ক্ষতি হয়েছে। বাড়িঘর জমিজমা হারিয়ে ফতুর হয়ে গেছে বহু পরিবার। সরকারি সহায়তা ছাড়া নতুন করে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব বলে জানান ক্ষতিগ্রস্তরা। জেলা প্রশাসন বলছে ক্ষয়ক্ষতি নিরূপণের পর অবকাঠামো সংস্কার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে হারুনুর রশিদের রিপোর্ট, জানাচ্ছেন তানজিল ভুইয়া। সাম্প্রতিক বন্যায় ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বানের পানিতে তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকা। কসবার বাইক ইউনিয়নের বিদ্যানগর, খাদলা সহ অর্ধশত গ্রামের কৃষি ও মৎস্য খাত সহ অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী 2 উপজেলায় বন্যায় প্রায় 8000 হেক্টর কৃষি জমি ও 850 পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কয়েকটা পুকুরে মাছ চাষ করতাম ব্যাংক থেকে লোন নিয়ে, একটাও আমরা এখন বাঁচাইতে পারি নাই, সবগুলোই চলে গেছে। কিছু লয়ে বাড়তে পারছি না, সব কিছু ঘরের ভিতরে আছে। নিজের ধানটা লয়ে খালি বাচ্চা কাচ্চা নিয়ে বাড়িছি। সরকারের সহযোগিতা না পেলে নতুন করে বাঁচার স্বপ্ন ফিকে হয়ে যাবে বলে মনে করেন ভুক্তভোগীরা। নিজের বাড়িতে আসার জন্য করতেছি, সব মালগুলো বাড়ি একবার কাদা মাটা অনেক কিছু অনেক পরিশ্রম লাগতেছে। সরকার একটু সহযোগিতা করে সবাই বাড়ি ঘরে একটু ঢুকতে পারবে, না আইলে আরো 6 মাসও বাড়ি ঘরে কেউ আসতে পারবে। চলার মতন ব্যবস্থা নেই। এটা আমরা সরকারের কাছে একটা দাবি করি আর কি, সরকার যাতে আমার এই রাস্তাটা একটু করে দেয়। অবকাঠামো মেরামত ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানালেন বাইক ইউনিয়নের চেয়ারম্যান। ধানের জন্য নষ্ট হয়েছে, এগুলোর জন্য তাদেরকে জন্য কোনো সরকার থেকে কোনো অনুদান দিয়ে তারা যেন সামনের দিকে যেন তাদের জীবিকা নির্বাহ করতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। প্রকৃত ক্ষতির পরিমাণটা নির্ধারণ করা যাবে। সংশ্লিষ্ট বিভাগ, কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ তারা সরজমিনে বিষয়টা পরিমাপ করছে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে। বন্যায় সর্বস্ব হারানো মানুষের কথা ভেবে দ্রুত ক্ষতি নিরূপণ করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। ধামরাইয়ের এসএস অ্যাগ্রো কমপ্লেক্সে লুটতরাজের পর এবার সেখানকার মসজিদ, মাদ্রাসা, এতিমখানাকে টার্গেট করেছে দুর্বৃত্তরা। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম। শনিবার রাতে নতুন করে মসজিদে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। তারা বলছেন মসজিদ সহ সকল সম্পত্তির সুরক্ষা দেবে এলাকাবাসী। মনিরুল ইসলামের রিপোর্ট। আমি একটা মুসলমান ভাই, আমি ভাই কি কম মসজিদের ভিতরে চাপড়ি না ঢুকে ভাই, আমার ভাই আমার এখন আত্মহত্যা করতে মন চাইতেছে। মুসলিম উম্মার আবেগ মসজিদের মালামাল লুট হওয়ায় এভাবেই কান্নায় ভেঙে পড়েন ধামরাইয়ের বরাকর গ্রামের বাসিন্দা মনির হোসেন। এই মসজিদটিতেই আদায় করতেন নামাজ। পাশের মাদ্রাসায় পড়তেন তারই গ্রামের কয়েকশো শিশু। তবে এখন আর এসব সহ্য করবেন না তিনি। মসজিদে কারো চোখ পড়লেই গ্রামবাসীকে নিয়ে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন মনির হোসেন।
এটা যে দিছে আলহাজ কামাল আহমদ মজুমদার, এটা জনগণের ডাইকে নেয়া মুক্ত হস্তে দান করে দিছে। এখানে এতিমখানা ছিল, অনেক লোকজন পড়াশোনা করতো। আজকে দেশের যে অবস্থা দেখেন, মসজিদ পর্যন্ত আক্রমণ করছে। মসজিদের দা ছের কাঁচাবাটি আবিজাবি নিয়ে হুজুরগড়ে পর্যন্ত গলায় দাও ঠেকা মসজিদে লোড করছে। একটা মসজিদে ভাই আমি কিছু করতে পারতাছি না। জনগণ কি বাংলাদেশের, আমি প্রত্যেকটা মানুষের কাছে চাই যে একটা মসজিদ ভাই, এই মসজিদে কেন আক্রমণ হয়? আমি ভাই লজ্জিত ভাই, আমি একটা মুসলমান হয়ে আমি মসজিদটা রক্ষা করতে পারতেছি না। আমি চাই বাংলাদেশের সবাই আইসা আমাদের মসজিদটা রক্ষা করুক। কে দল করে, কে আওয়ামী লীগ করে, বিএনপি করে, এগুলা ভাই আমার দরকার নাই ভাই। আমরা এই প্রতিষ্ঠানটা রক্ষা করতে চাই। যদি আমাদের মৃত্যু হয় আমি কালকে নাও বাঁচতে পারি, কারণ এখন যে পরিস্থিতি ভাই, মানুষ কুত্তার যে খারাপ হয়ে গেছে ভাই। ধামরাইয়ের এসএস এগ্রোর সর্বস্ব লুটের পর শনিবার রাতে আলহাজ জিয়াউদ্দিন মজুমদার জামে মসজিদ ও মাদ্রাসায় ঢুকে ইমাম খাদেমদের জিম্মি করে লুটপাট চালায় দুর্বৃত্তরা। দেখা গেলে আপনি এই জায়গায় থাকেন, বেশি সমস্যা করলে আওয়াজ করলে আপনাদের সমস্যা হবে, এভাবে ভয়ভীতি দিয়ে আমাদের আলাদা সরাই রেখে মসজিদ থেকে ব্যাটারি সবগুলো বের করে নিয়ে গেছে। 5টা ব্যাটারি টাইফিয়াস নিয়ে গেছে। এর আগে লুট করে এতিম শিশুদের রান্নার হাঁড়ি পাতিল সহ এতিমখানার যাবতীয় মালামাল। এখন বর্তমানে কারেন্ট নাই, কারেন্টের যেখান থেকে কারেন্টটা আসছিল এখানে সেই ট্রান্সমিটারটাও নিয়ে গেছে। এতিমখানা যা ছিল এতিমখানা পুরো ভাঙ্গে চিনে রয়ে গেছে। 5 তারিখে রাত্র থেকেই এতিমখানা ভাঙ্গা শুরু হয়েছে। এই ঘটনায় চরম ক্ষুব্ধ স্থানীয় মুসল্লিরা। এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা। মসজিদ মাদ্রাসা যেটা আল্লাহর ঘর দর্জনের শিক্ষা প্রতিষ্ঠান, এটা আসলে এই যে ক্ষতিগ্রস্তগুলো করছে এগুলি ঠিক হয় না, যারা করে গেছে আর কি। তবে আমরা যতটুকু চেষ্টা করতেছি এটা রক্ষা করার জন্য, আমাদের এলাকার গণমানুষ তারাও। আল্লাহর ঘরের সুরক্ষায় প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নেওয়ার কথাও জানান বরাকৈরের ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে এসএস এগ্রোর পুকুর থেকে মাছ ধরার মহোৎসব শুরু হয়েছে। বিশাল বিশাল পুকুর থেকে বিপুল সংখ্যক মাছ শিকার করছে দুর্বৃত্তরা। কাটা হচ্ছে বনায়নের হাজার হাজার গাছ। রাত নেই দিন নেই 24 ঘন্টায় কাটছে প্রকাণ্ড আকারের গাছ। খুলে নেওয়া হচ্ছে প্রকল্পের সীমানার বেড়াও। দেশ ও জাতির বৃহৎ স্বার্থে এসব লুটেরাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। দ্রুততম সময়ের মধ্যে কলেজ অব ফিজিওথেরাপি হাসপাতাল খোলার আহ্বান জানিয়েছেন সাইক প্রফেশনাল ডাক্তার রাসেল হুদা। রোববার বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সাইক কলেজ অব মেডিকেল সায়েন্স আয়োজিত র্যালি শেষে এ দাবি জানান তারা। এ সময় সাইক প্রফেশনালের উপদেষ্টা ডাক্তার মাসুম বিশ্বাস জানান, প্রথম শ্রেণী পদমর্যাদার প্রত্যেকটি সরকারি হাসপাতালের চাকরির ব্যবস্থা করতে হবে। এবারের বিশ্ব ফিজিওথেরাপির প্রতিপাদ্য বিষয় ছিল কোমর ব্যথায় ফিজিওথেরাপি একটি কার্যকর চিকিৎসা। অসংখ্য পোস্ট খালি আছে যেগুলো আজও পর্যন্ত ফিল আপ হচ্ছে না। তো মিডিয়ার মাধ্যমে সরকারের যারা এই পর্যায়ে যারা নীতি নির্ধারক আছে তাদেরকে জানাতে চাই আমাদের যাতে দ্রুত ভিত্তিতে এই পোস্টগুলো ফিল আপ করার ব্যবস্থা করেন। আমি চাই যে সাধারণ মানুষ একবার দূরগড়া পর্যন্ত এই ফিজিওথেরাপি সেবাটা চালু হোক। আর এই ফিজিওথেরাপি সেবাটা চালুর একমাত্র মাধ্যম হলো কলেজ অফ ফিজিওথেরাপি যাতে দ্রুত বাস্তবায়ন হয়। ছোট ছোট কোর্সগুলো বন্ধ করে যারা 5 বছর যারা ফিজিওথেরাপি বিষয়ে যারা পড়াশোনা করছে তাদের মাধ্যমে যাতে ফিজিওথেরাপি চিকিৎসাটা সুনিশ্চিত করা হয়। টানা বৃষ্টিতে চাঁদপুরের হাইমচরে জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে শতাধিক পানের বরজ। এতে আর্থিকভাবে সর্বশান্ত হওয়ার আশঙ্কায় অনেক কৃষক। পানি নিষ্কাশন শেষে পুনরায় চাষ শুরু করতে সরকারের সহযোগিতা কামনা করছেন তারা। চাঁদপুর থেকে মোহাম্মদ ফাহাদের তথ্যে জানাচ্ছেন আফরিন পপি। চাঁদপুরের হাইমচরে পানের বরজ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন শতাধিক চাষি। টানা বৃষ্টিতে সৃষ্ট জলবদ্ধতায় তলিয়ে গেছে উপজেলার প্রায় 90 হেক্টর জমির পান। এতে প্রায় 4 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। হাইমচর উপজেলার উত্তর আলগি ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের কিছু চাষি ঋণ নিয়ে পান চাষ করেছেন। জলাবদ্ধতায় বরজ নষ্ট হয় তাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ভালো পড়েছিল আমাকে আনাল তো বাড়ির তলে গাইবে গেছে, এখন আমি কিভাবে চলুন চলার মতো কোনো অধিকার নাই। 500 পানের বোর আছে আমার নিজের, এবং আমি এই বোর ইজারা রেখে বোর করতেছি। এখন এই বোরে পান সুবিধা বোর সুবিধা প্রায় 30 লক্ষ টাকা আমি মারি খাইছি। পান এখন পানিতে ডাইবে গেছে, এখন আমরা কিস্তিতে এই টাকা আমরা পরিশোধ কেমনি করবো আর আমরা খাবো কেমনি। যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে সরকারি সহযোগিতা না পেলে ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলে জানিয়েছেন অসহায় কৃষকরা। লতা সব হচ্ছে গেছে, আগার হানগুন বাইঙ্গেনা বসতে আছে। এখন সরকারের কাছে আমার এই সাহায্য চাই, আমার জীবনটা সরকার বাঁচাই। প্রশাসনের থেকে কোনো সাহায্য পাই না, দেখাশোনা করে না। বোর ক্যাম্পে গেছে গিয়া
কিস্তিওয়ালারা আইতে আছে বাড়িতে। ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে মন্ত্রণালয়ে পাঠানোর কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। ছোট বড় পানের বরজ কিন্তু পানিতে নিমজ্জিত আছে। পানি সরার পর আমরা আসলে ক্ষতিটা বুঝতে পারবো। যদি এইভাবে ক্রমাগত পানি থাকে তাহলে বর্তমানে যে 4 কোটি টাকার মতো সম্পূর্ণ ক্ষতি সেটি কিন্তু আরও বেড়ে যাবে। ফলে আমরা স্বাভাবিকভাবেই এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে তালিকা করছি এবং যাতে নগদ টাকার অর্থে প্রণোদনা দেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু আমরা কৃষি মন্ত্রণালয়ে লিখেছি। সহস্রাধিক পান চাষির হাত ধরে জেলায় বছরে প্রায় 1645 মেট্রিক টন পান উৎপাদিত হয়। আফরিন পপি, মোহনা সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জমি তৈরি, চাষাবাদ আর জমিতে চারা রোপণ চলছে পুরোদমে। এ কাজে তাদের সব ধরনের সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। আশুগঞ্জ থেকে তসলিম আহমেদের তথ্যে আরো জানাচ্ছেন শারমিন স্বর্ণা। আমন চাষ ঘিরে আশুগঞ্জ উপজেলার 8টি ইউনিয়নের মাঠে যেন এখন উৎসব শুরু হয়েছে। কেউ রোপণের জন্য বীজতলা থেকে তুলছেন চারা, কেউ আবার জমিতে সার দিতে ব্যস্ত হয়ে পড়েছেন। সার লাগে, হাল লাগে, তারপরে তোমার পানি লাগে। তো 6টা থেকে 6টা পর্যন্ত কাজ করি, 600 টাকা বা 500 টাকা মজুরি দেয়, তারপরে 3 বেলা খাওয়ান দেয়। স্থানীয় কৃষকরা জানান জমিগুলোতে বছরে 2 থেকে 3 বার ধান আবাদ হয়। আগামী কয়েকদিনের মধ্যেই ধানের চারা রোপণের কাজ শেষ হয়ে যাবে। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর ফলন ভালো হবে বলেও প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকরা। বৃষ্টি বাদল হইছে, ওখানে আমরা আশা করি ভালোই ফলন। বিঘা প্রতি 20-30 মণ ধান উঠছে, তবে মোটামুটি আমরা চলতারি। সপ্তাহের ভিতরে আমার জমি লাগানো শেষ হয়ে যাবে। উপজেলায় এবার রোপা আমন চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এই বছর আশুগঞ্জ উপজেলায় আমাদের আমন আবাদের লক্ষ্যমাত্রা 3600 হেক্টর। আমরা আশাবাদী যে এই 3600 হেক্টর পুরো জমিতে আমন আবাদ করা যাবে। আজকে পর্যন্ত আমাদের যে আবাদের তথ্যটা পেয়েছে, আজকে পর্যন্ত আমাদের 1500 হেক্টর জমিতে আমন লাগানো হয়েছে। আর মাঝে যে কয়েকদিন আমাদের বৈরী আবহাওয়া ছিল, আমাদের কিছু বন্যা বা বৃষ্টিপাতের জন্য আমাদের রোপণটা একটু ডিলে হয়ে গিয়েছে। চলতি বছর উপজেলায় 3500 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যেই 1500 হেক্টরে চাষ হয়েছে। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। প্রবাস সংবাদ। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে কিডস প্লে জোনের উদ্বোধন করেন প্রধান অতিথি রিয়াদ বাংলাদেশের দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ রেজাই রাব্বি। পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ আন্তর্জাতিক স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোয়াইব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ দিলওয়ার হোসাইন সহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা। এছাড়া ক্লাসে ভালো ফলাফল করায় 11 জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্র সংস্কারের সুযোগ হাতছাড়া করলে ক্ষতিগ্রস্ত হবে জাতি, বললেন প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকার তাগিদ। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্মিত পররাষ্ট্র উপদেষ্টা। যুদ্ধ বিগ্রহের আশঙ্কা নাকচ। নির্বাচন ব্যবস্থা গ্রহণযোগ্য করার কাজ চলছে, বললেন এলজিআরডি উপদেষ্টা। জনগণের সরকার প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস তারেকের। এবং দুর্বৃত্তের তাণ্ডব থেকে রেহাই পায়নি ধামরায়ে এসএস এগ্রোর মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, ধর্মীয় স্থাপনায় হামলায় স্থানীয়দের ক্ষোভ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।